পারমাণবিক বিদ্যুতে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। রূপপুরে প্রথম চুল্লিতে বসল ইউরেনিয়াম, আগস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। গণতন্ত্র সুসংহতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আইনগত সহায়তা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। লিগ্যাল এইডের গুরুত্বারোপ। মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান ইস্যুতে উত্তপ্ত জাতীয় সংসদ, ফজলুর রহমানের বক্তব্যে বিরোধী দলের প্রতিবাদ, স্পিকারের হস্তক্ষেপ। ব্যবসায়ী না হয়েও টাকায় মিলছে এফবিসিসিআই নির্বাচনের টিকিট, ভুইফোর সংগঠনের জিম্মে ভোটের ফল, কোটি টাকার বাণিজ্য। এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ, আরও 9 শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি 1276, পর্যাপ্ত টিকা থাকার দাবি। রাজধানী সহ বিভিন্ন জেলায় ঝোড়ো বৃষ্টি, চট্টগ্রাম ও কুমিল্লায় জলাবদ্ধতা, বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু, বন্দরে 3 নম্বর সতর্কতা। এবং ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের, মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো জ্বালানি লোডিং। মঙ্গলবার কড়া নিরাপত্তায় রিয়েক্টরে ইউরেনিয়াম দেওয়ার মাধ্যমে শুরু হয় এই প্রক্রিয়া, যার মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর তালিকায় বিশ্বের 33তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। এই ইউনিট থেকে আগস্টের প্রথমার্ধে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। লোডশেডিং মুক্ত দেশ গড়তে বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক নির্ভর বিদ্যুৎ পরীক্ষামূলক উৎপাদনের পথ তৈরি হলো। মঙ্গলবার দুপুর 3:30টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়। এই ঐতিহাসিক কার্যক্রমের মাহেন্দ্রক্ষণে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে দেশি বিদেশি বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তারা জানান, ফুয়েল লোডিং শেষে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুলাইয়ের শেষে অথবা আগস্টে কেন্দ্রটি প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে 2টি ইউনিট থেকে দেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লা, গ্যাস বা তেলের বদলে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের ছোট ছোট প্লেট ব্যবহার করা হয়, যার প্রতিটি 4.5 থেকে 5 গ্রাম ওজনের হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ভাবনা 1961 সালে শুরু হয়, যা এখন বাস্তবায়নের পথে। উৎপাদন শুরু হলে এটি হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, যার মেয়াদ ধরা হয়েছে 80 বছর। প্রকল্পের বিদ্যুৎ সঞ্চালনের জন্য থাকছে 6টি সঞ্চালন লাইন। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসাটমের প্রকৌশল বিভাগ জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিচার বিলম্ব মানে বিচার অস্বীকার করা নয়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুরাতন সেই প্রথা থেকে বের হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের বিপদে রাষ্ট্র পাশে আছে, মানুষকে সেই অনুভূতি দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ন্যায় বিচার রাষ্ট্রের দায়বদ্ধতা বলেও মন্তব্য করেন তিনি। টাকা যার আইন তার, পুরাতন সেই প্রথা থেকে রাষ্ট্রকে বের করতে কাজ শুরু করেছে বিএনপি সরকার। দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার সব উদ্যোগ সম্পন্ন হয়েছে।
যারা আমাদের নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে কখনোই প্রশ্রয় দেব না। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আইন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নাগরিকদের আইনি সহায়তা নিয়ে নানা উদ্যোগের কথা জানান। সে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে অসহায় মানুষকে আইনি সহায়তার মাধ্যমে সহযোগিতার হাত বাড়ানো ব্যক্তিদের সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তা গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণী পেশার মানুষের আইনি সহায়তা পাবার অধিকার রয়েছে, তা নিশ্চিত করতে অসহায় মানুষদের পাশে থাকবে সরকার। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। গণতন্ত্রের পথে দেশ হাঁটতে শুরু করেছে, তাই ন্যায় বিচারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। স্থবিরতা কাটিয়ে শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর ও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। এদিকে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকালে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 23তম দিনের কার্যক্রম। জনগুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। প্রশ্নের উত্তর দিয়েছি। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির এমপি ফজলুর রহমান। মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। বিরোধী দলীয় নেতাও জামাত আমিরকে নিয়েও কথা বলেন ফজলুর রহমান। এতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। ফজলুর রহমানের বক্তব্যের সময় দফায় দফায় হট্টগোল সৃষ্টি হয়। পরে বক্তব্য দেন জামাত আমির। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আর 111 ষড়যন্ত্রকারী সাংবাদিকদের বিচার চাইলেন সরকার দলীয় হুইপ রুল কুদ্দুস তালুকদার দুলু। আমি আপনার কাছে অনুরোধ করব, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে, যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পাল্টাপাল্টি বক্তব্য রাখেন সরকার দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা। যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে মাননীয় স্পিকার। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করত, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ধীরে ধীরে মাঠ পর্যায় থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে। কোস্টগার্ডের আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সমুদ্রের রক্ষক এই মূল মন্ত্র নিয়ে 31 বছরে পদার্পণ করল বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে বাহিনীটি। জনগণের প্রত্যাশা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে গড়ে ওঠা এই বাহিনী কাজের স্বীকৃতি হিসাবে বাহিনীর 40 সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদক, সেবা পদক। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনবল ঘাটতি থাকায় বিভিন্ন কাজে বেগ পেতে হচ্ছে তাদের। শুরু থেকে সীমিত সম্পদ, জনবল স্বল্পতা ও অভিজ্ঞতার ঘাটতি অতিক্রম করে দেশ সেবার অদম্য প্রত্যয়কে ধারণ করে এ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। এ বাহিনীর মৎস্য সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বাহিনীকে সুসংগঠিত করতে জনবল বাড়ানোর কথা জানান। প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। কোস্টগার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, এই ব্যক্তিরা মাঝে মাঝে খানিকটা ঝুঁকি তৈরি করছে, তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে জনগণকে ভয় পেতে হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সতর্কবার্তার পর বিমানবন্দর সহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তবে সরকার বলছে, দেশে জঙ্গি তৎপরতা থাকলেও তা জনমনে আতঙ্ক তৈরির মতো পর্যায়ে নয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। তিনি বলেন, অতীতে জঙ্গিবাদ নিয়ে অতিরিক্ত প্রচার যেমন বাস্তবসম্মত ছিল না, তেমনি দেশে কোনো জঙ্গি নেই এমন বক্তব্য সঠিক নয়। সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরও 1,80,000 মেট্রিক টন। আমরা আশা করি এই সংকটটা আর খুব বেশি বাড়বে না। গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের যৌক্তিক সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে ভুল তথ্য, বিভ্রান্তি কিংবা অপতথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি মিডিয়াও এই ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা দেব, সরকার প্রচারণা করবে। এছাড়াও হাম পরিস্থিতি, বড় মৌসুমে ধান চাল সংগ্রহ, সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গেও তথ্য তুলে ধরেন উপদেষ্টা। যারা আগে করেছে ওই ঘটনারও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নাকচ করে দিল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, কারো অভিযোগ থাকলে তথ্য প্রমাণ দিয়ে আইনি প্রক্রিয়া যেতে পারে, তবে তাদের চোখে ভোট স্বচ্ছ ছিল। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আড়াই মাস পর নির্বাচনকালীন পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন তাদের পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরতে মঙ্গলবার সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, এবার নির্বাচনে ইসি কার্যকরী ভূমিকা রেখেছে। ভোটার উপস্থিতিও বেশ ভালো ছিল, তবে নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অসন্তোষ জানায় সংস্থাটি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন আরও অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু করতে নির্বাচনী আইনি কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রচারে অর্থ ব্যয়ের নিয়ম এবং তদারকি জোরদার করা সহ 6টি বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ সহ মোট 19টি পরামর্শ দেয় ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের পর্যবেক্ষণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকায় ভোট স্বচ্ছ হয়েছে। এরপরও কোনো অভিযোগ থাকলে তারা তথ্য প্রমাণ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেতে পারে। পর্যবেক্ষণ মিশন প্রধানের কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, তাদের চোখে এমনটা ধরা পড়েনি। ইইউ আশা করে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়বে। নির্বাচনে ভোট গণনা আরও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ও স্বল্প মেয়াদে 223 জন ইইউ পর্যবেক্ষক কাজ করে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে আরো 9 জন, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1276 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ওয়ার্ডে ছড়িয়েছে এবং বারান্দায় অবস্থান নিয়েছে রোগী ও স্বজনরা। হাম নিয়ন্ত্রণে 5 এপ্রিল থেকে এখন পর্যন্ত সারা দেশে 1,55,118 শিশুকে টিকা দেওয়া হয়েছে। দেশে টিকার পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় এখনও রাজধানীর হাসপাতালে রোগীদের ভিড়। আশঙ্কায় দিন পার করছেন রোগী ও স্বজনরা। এটি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে হাম সন্দেহে 1 জন সহ এ পর্যন্ত মারা যায় 37 জন, আর সারা দেশে 9 জন সহ এ পর্যন্ত 273 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। শিশুর সুস্থতায় স্বস্তি ফিরছে স্বজনদের মাঝে। মুইটা শরীর ভরে গেছিল, এখন সুস্থভাবে বাসায় নিয়ে যেতে পারতেছি, এটাই অনেক খুশি। রাত নিয়ে আজকে 6 দিনের দিন ছুটি পেয়েছি, অনেক ভালো লাগতেছে। হসপিটালে তো কারোরই মন চায় না থাকতে। হাসপাতালে চিকিৎসা নিয়ে হাম সারলেও জ্বর ও কাশিতে ভুগছে অনেক শিশু। জ্বরটা আছে হালকা, বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। খানা দেই না, একটু দুধ দিলে তেলে কাশিটা অনেক, কাশির জ্বালা খাইতে পারে না, ভিতরে নিতেই পারে না। এখানে আজকে 4 দিন, জ্বরও কমতেছে না এবং ওই কাশিরও কমতেছে না। হাম মোকাবিলায় টিকার বিকল্প নেই জানিয়ে শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। যেহেতু 9 মাসের আগে আমরা ভ্যাকসিন দেই নাই, কিন্তু এখন যেহেতু 6 মাস থেকে দেওয়া হচ্ছে, প্রত্যেকেই যেন তার বাচ্চাকে টিকা দিয়ে নেয়। টিকাটাই একমাত্র আমাদেরকে এটা হামের কাছ থেকে প্রতিরক্ষা করতে পারবে। হাম নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশেষ ক্যাম্পেইন শেষ হলেও স্বাভাবিকভাবে শিশুরা হামের টিকা নিতে পারবে। ডাইরেক্ট প্রকিউরমেন্ট আর 50 ছিল টেন্ডারের মাধ্যমে, তো ওটাও কারেকশন করে টোটালটাই কিন্তু ডাইরেক্ট প্রকিউরমেন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা ইউনিসেফের কাছ থেকে কিনছি। এবং 50% টাকার যে ক্রয়ের আদেশ, ওটা কিন্তু অলরেডি তাদের ফান্ডেও আমরা টাকাটা জমা করে দিচ্ছি। এখন জিনিসটা আসতে যেটুকু সময় লাগে, তো এই আশা এবং খরচ হওয়ার ভেতরে আমরা কোনো ঘাটতি হবে এটা আমরা মনে করছি না।
20 মে পর্যন্ত 1,80,00,000 শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। ইতিমধ্যে টিকা পেয়েছে 1,07,55,118 শিশু। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। টাকা দিলেই মিলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনের টিকিট। মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্য পদ, পরিচালক পদের নমিনেশন। যে কেউ চাইলেই কিনতে পারবেন পুরো একটি ব্যবসায়িক সমিতিও। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। অভিযোগ আছে নাম সর্বস্ব এইসব সংগঠন এফবিসিসিআই নির্বাচনকে প্রভাবিত করে পাল্টে দেয় ফলাফলও। সাইফুল ইসলামের ছবিতে দেখুন রিয়াজ সিজানের অনুসন্ধানী রিপোর্ট। পেশাগত জীবনে অসংখ্যবার এফবিসিসিআই নির্বাচন কাভার করেছি, কিন্তু কেমন হয় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে এবার যদি নিজেই নির্বাচন করি? শুনতে হাস্যকর মনে হলেও ব্যবসায়ী না হয়ে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা, কিংবা অসংখ্য জালের মতো ছড়িয়ে থাকা অ্যাসোসিয়েশনগুলো আমাকে নমিনেশন দেবে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। জানবো পুরো গল্প, সঙ্গেই থাকুন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বেসরকারি খাতের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন, যা সারা দেশের চেম্বার, শিল্প ও ব্যবসা সমিতিগুলোর প্রতিনিধিত্ব করে। কিন্তু সর্বোচ্চ এই সংগঠনে ভোটার কিংবা পরিচালক পদপ্রার্থী হতে তো অন্তত একটি ব্যবসা প্রতিষ্ঠান জরুরি। বিষয়টি সহজ নয়, কিন্তু সম্ভব। এমনভাবেই আশ্বস্ত করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এফবিসিসিআই এর সাবেক এক অফিস সহকারী। তো আমার পরামর্শ কিছু না, আপনি যোগাযোগ করতে পারেন সিদ্দিকীর সাথে। সিদ্দিকী লাস্ট মুহূর্তে এগুলো হয়তো ছুটি সিস্টেম করে যদি হয়, মানে উনি হইলো না না আসলাম, বাট আগে বাচ্চা হয়েছে অনেক আগে। আমি গতবার দিয়েছিলাম, এবার আমারই চান্স দেয়নি। এগুলি 1 বছর আগে বাচ্চা হয়নি। আলাপচারিতায় যেই ব্যক্তির নাম উঠে আসে তিনি আসলাম আলী। বাংলাদেশ সাব কন্ট্রাক্টিং শিল্প মালিক সমিতি, 4 স্ট্রোক সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের হর্তাকর্তা তিনি। সংগঠনের সদস্যপদ তো আছেই, সঠিক মূল্য পেলে বিক্রি করে দেবে নাকি পুরো একটি অ্যাসোসিয়েশন? আসলাম আলীর কাছেই পৌঁছাতে চাই আমরা। আস্থা অর্জন ও পুরো বিষয়টাকে বিশ্বাসযোগ্য করতে সহযোগিতা নেই একজন বাইং হাউস ব্যবসায়ীর। আমাদের বৈঠক নির্ধারণ হয় ঠাটারি বাজারের স্টার কাবাব হোটেলে। সাথে থাকা গোপন ক্যামেরা তো আছেই। হোটেলের 2 প্রান্তে মোবাইল হাতে রাখা হয় আরো 2 জনকে। আসলাম আলী, দেশ টিভির সাথে। আপনাদের মনে যদি চেতনা থাকে আমি বিসিসিআই ইলেকশন করব, ওকে, আর আমার বাজেট এগুলি আপনাদের দেন বাজেট। হয়তো বললাম আপনাকে মেম্বার করব, তখনই মনে করেন যে একসাথে সবই নমিনেশনও দিতে হবে ওনাকে ইলেকশন করার জন্য। দিতে হবে না আমার সামনে কথা হলে সরষে চিনি তাড়ে 50 লাখ টাকা দিবে এখানে আমার, আর 25 লাখ টাকা দিতে হবে। আলোচনা শেষ। সাংবাদিক পরিচয়ে আসলাম আলীর মুখোমুখি টিম দেশ টিভি। মিডিয়া থেকে আসছিলাম একটা এই ব্যাপারটা বোঝার জন্য। একটু যদি মানে এই অ্যাসোসিয়েশনের ইয়াটা একটু যদি আমাকে একটু বলতেন। বলবো নি কথাবার্তা হবে, তখন হবে না। একটু কিছু বলবেন না? এখন বলার কিছু নেই। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনকে প্রভাবিত করতে এমন অসংখ্য নাম সর্বস্ব সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। আমাদের অভিজ্ঞতা হয় সরজমিনে বেশ কিছু সংগঠনের ঠিকানা যাচাই করার। বাংলাদেশ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন, হাজার হাজার ফ্ল্যাট মালিকের মধ্যে কারা এর সদস্য আমাদের জানা নেই। এখানে কি কোনো ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্ল্যাট মালিক পুরান ঢাকার রজনী বোস লেনের এই গলিতেই নাকি বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন। 5 আগস্টের পর থেকে সভাপতি পলাতক, অফিস তালাবদ্ধ। আমরা তো জানি যে বিদেশ গেছে। হোসনি তালান রোডের 10 থেকে 30 একর চিংড়ি ঘের ওনার্স অ্যাসোসিয়েশন। অদ্ভুত নামের অ্যাসোসিয়েশনের সন্ধানে হরহামেশাই নাকি আসে পাওনাদার। প্রজেক্ট তো নাই, ব্যাংকের টাকা কোটি কোটি টাকা নিচে, কিসের প্রজেক্ট কি না আসে ভাই, এরকম অনেক লোক আসে ভাই, ওই কাছে টাকা পাবেন তো ভাই কোথায় পাইবেন ওরে? বিজনেসম্যান হ্যাভ বিন রিপ্লেসড বাই টাউটস। ট্রেড বডিতে টাউটের প্রাধান্য 90%। তারা এই যে ফেডারেশনের জেনারেল বডিতে আসার জন্য যে আপনার কাছে 50 লাখ টাকা চাইছে, 5 জন করে নমিনেশন দেবে, 2-3 এইভাবে 2.5-3 কোটি টাকা কামাবে। আর এভাবেই কিছু নাম সর্বস্ব সংগঠনের হাতে জিম্মি,
দেশের ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠন। কেবল টাকা দিলেই একজন সাংবাদিক যখন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনে অংশ নিতে পারে, তখন বুঝতে হবে এর ভয়াবহতাটা কতটুকু। এই অব্যবস্থাপনার এখন নীতি টানা না হলে এর দায় নিতে হবে পুরো দেশের অর্থনীতিকে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট কাটলেও কয়েক এলাকায় রয়েছে দীর্ঘ লাইন। কোথাও আবার সংকটে বিঘ্ন হচ্ছে গণপরিবহন চলাচল। তবে সেচ মৌসুম বিবেচনায় কৃষকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে। সরবরাহ বাড়ায় কিছু এলাকায় স্বস্তি ফিরলেও মূল্যবৃদ্ধি আর সরবরাহ সংকটের প্রভাব নিয়ে এখনো ভোগান্তিতে রয়েছেন ভোক্তা ও পরিবহন খাত। সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের 20 জেলায় 279 পাম্প ও এজেন্সিতে 25 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করেছে। এর মধ্যে ডিজেল 19,09,500 লিটার, পেট্রোল 4,71,500 লিটার ও অকটেন 1,54,500 লিটার। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের জাহান ফিলিং স্টেশন ও মিরপুর ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল সংগ্রহ করছেন মোটরসাইকেল চালকরা। পাম্পে তেল নিতে আসা বাস, ট্রাকের দীর্ঘ লাইন থাকলেও সেচ চালানোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল পাচ্ছেন কৃষক। কটন মোড় থেকে জামালপুর যাইতে আমাকে 300 টাকা ভাড়া নিত, আজকে ওনারা আমার কাছ থেকে 350 টাকা নিচ্ছে। এখন কটন মোড় থেকে ঢাকা গাবতলীতে যাব এবং আগেও 350 টাকা দিতাম, এখনো 350 টাকা নিচে এবং বাড়তি ভাড়ার কোনো কথা বলা হয়নি। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। সকাল থেকেই তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। তবে আগের তুলনায় অকটেন 20, পেট্রোল 19, ডিজেল 15 টাকা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালকরা। বাড়তি দামে তেল বিক্রি করা হইতেছে, তারপর আমরা তো আমাদের ইনকাম তো আর বাড়ে নাই, আমরা তো আমাদের বেতন বাড়ায় না। তেলের দাম বাড়ার থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমরা তেল সংকটে আছি। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে পঞ্চগড়ের আঞ্চলিক সড়ক, মহাসড়কে চলাচল করা গণপরিবহনের বাস। পরিবহন মালিকরা বলছেন সরকার প্রতি কিলোমিটার 11 পয়সা করে ভাড়া বৃদ্ধি করেছেন। তবে এই সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি। 2-1 দিনের মধ্যে ভাড়া বৃদ্ধি করা হবে। কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটে গেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জেলার পেট্রোল পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ লাইনের দৃশ্য আর চোখে পড়ছে না। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। 3-4 ঘন্টা সময় লাগতো, অনেক ভোগান্তি হয়েছিল, তার চেয়ে এখন একটু হলো আমরা যে স্বস্তি লাভ করছি। এখন আমি 2 ঘন্টার ভেতরে আমি তেল পেলাম। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার দীর্ঘদিনের দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকটের স্থায়ী সমাধানে কোনো কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, বিচ্ছিন্ন প্রকল্প নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই পরিবর্তন আনতে চায় সরকার। ভৌগোলিক কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকার উপরের সারিতে বাংলাদেশ। প্রতি বছর হাজার হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। কিন্তু এই অভিবাসীদের সংকট নিরসনে নীতি নির্ধারণ পর্যায়ে কতটা কাজ হয়েছে? আমি বাংলায় বলি। রাজধানী সিডাব মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেট মুভমেন্ট রিসার্চ ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এই সমস্যার গভীরতা। গ্রাম থেকে গ্রামে যায়, গ্রাম থেকে পাশের গ্রামে যায়, পাশের গ্রাম থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্বীকার করেন রাজনৈতিক কাঠামোর সীমাবদ্ধতার কথা, যার কারণে স্থায়ী সমাধানে কোনো কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকতা লাভ না করতে পারার কারণে এখানে রাজনৈতিক প্রক্রিয়াও এখনো সেই পরিমাণ পরিপক্ক না, যে একটা উন্নত দেশের নীতি নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে বিরাজ করে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই কাজ করছে, তবে বিচ্ছিন্ন বা খাপছাড়া প্রকল্পের কারণে সুফল পেতে বেগ পোহাচ্ছে জনগণ। এই সরকার একটা জায়গা কমিটমেন্ট খুব পরিষ্কার, যে পরিবর্তনটা আনতে হবে, সেই পরিবর্তন আনার একটা ম্যান্ডেট জনগণের দিক থেকে তাদের আছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমাতে ও তাদের জীবনমান উন্নয়নে সঠিক ডাটাবেজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন আলোচকরা।
ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টার দিকে নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত ব্যক্তি 2001 সালের শীর্ষ সন্ত্রাসীর 23 জনের তালিকায় 2 নম্বরে ছিলেন খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। রাত 7:45টার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক টিটনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা কাউকে চিনতে পারি নাই। পরবর্তীতে যেটা খোঁজ নিয়ে জানা গেল সেটা হচ্ছে খন্দকার নাঈম আহমেদ টিটন এ গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। সে 2001 সালে আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী 23 জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশ্যে, তো তার 2 নম্বর আসামি ছিল সে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে পানি জমায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। আর ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে অন্তত 30টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত সহ 3 শতাধিক গাছপালা ভেঙে গেছে। চট্টগ্রামে মাত্র 10 মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় সহ বেশ কিছু এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত নগরীতে মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধতার কারণে ভোগান্তি বলতে হঠাৎ পানি উঠে যায় এবং এক্ষেত্রে আমাদের মেয়রের কোনো দায়বদ্ধতা আমি মনে করি না, কারণ জনগণই নিজেরাই যেখানে সেখানে ময়লা ফেলে। ভাড়া অনেক বেশি বলতেছে, এখান থেকে এখানে 30 টাকার জায়গায় 50 টাকা গুছতেছে, 60 টাকা গুছতেছে। এবারে ইনশাল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমরা জলাবদ্ধতা 70 to 80% কমিয়ে দিতে পারব। গেল 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে শহরের প্রধান সড়ক, আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা জনজীবনে ডেকে আনে চরম দুর্ভোগ। 10 মিনিট থেকে 15 মিনিট বৃষ্টি হয়েছে। আপনি দেখেন আমাদের ক্যাম্পাসে হাঁটু সমান পানি 10 মিনিটে বৃষ্টিতে হয়ে গেছে। জলাবদ্ধতা এমন যে অবস্থা যে এই পানিগুলো যে কোথাও ড্রেনের মাধ্যমে যে যাবে সেই ব্যবস্থাও নেই। এখানে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষার্থী কর্মচারী সকলেই এর ভোগান্তিতে পড়ছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত 30টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে 3 শতাধিক গাছপালা। এছাড়া সকাল থেকে ভারী বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়ে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কক্সবাজার ও মুন্সিগঞ্জে বজ্রপাতে 2 জন নিহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাছ না কেটে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সম্প্রতি এই নির্দেশনা দেন তিনি। 2024-25 অর্থ বছরে কক্সবাজারের কলাতলী টেকনাফের সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প নেওয়া হয়। এতে অনেক গাছ কাটা সংখ্যায় তৈরি হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশ্ব নিরাপত্তা দিবস 2026 উদযাপন করেছে ইউনাইটেড গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ। মঙ্গলবার আনোয়ারা ও রূপগঞ্জ প্লান্ট প্রসঙ্গে প্রাঙ্গণে
ইউনাইটেড গ্রুপ, তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড, ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে। ইউনাইটেড গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তার র্যালির নেতৃত্ব দেন। উদযাপনের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের ভিশন 2030 কর্মপরিকল্পনার আওতায় প্রবাসীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী বিভিন্ন খাতে বিনিয়োগ করলেও দক্ষ শ্রমিকের অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিনিয়োগকারীরা বলছেন, দেশ থেকে দক্ষ জনশক্তি তৈরি করে পাঠানো গেলে সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের জন্য বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করেছে সৌদি আরব। এতে সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। বিশেষ করে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খাতে তাদের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অসংখ্য কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে থেকে স্বনির্ভরশীল কিভাবে করা যায়, তাদের মাধ্যমে এখানে দক্ষ লোকের কর্মসংস্থান হয়। এতে একদিকে প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে জনবল সংকট, অন্যদিকে অদক্ষতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি কাজ পাচ্ছেন না। আমাদের এখানে আসবে, আসার পরে একবার সীমিত লাভে ইনশাআল্লাহ টিকিট এবং উমরা সার্ভিস এবং সব ধরনের খেদমা ইনশাআল্লাহ আমাদের পাইবে। বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি তৈরি করে পাঠানো গেলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। তো আমার চিন্তা ভাবনা হলো মানুষকে কর্মসংস্থান করা। ভিশন 30 অনুসারে আমাদের বাংলাদেশিরা আমরা এখানে অবদান রাখতেছি যথেষ্ট পরিমাণে ইনভেস্টের মাধ্যমে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে প্রবাসী কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 মে থেকে এই পদত্যাগ কার্যকর হচ্ছে। আমিরাতের এমন পদক্ষেপকে সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন এক সময় আমিরাতের এই সিদ্ধান্ত এলো যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কার মধ্যে তেল রপ্তানিকারক দেশগুলো। মঙ্গলবার ওপেক এর সম্প্রসারিত জোট ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা কার্যকর হচ্ছে 1 মে থেকে। এই ঘোষণাকে বৈশ্বিক জ্বালানি খাতে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে যখন ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। সোমবার গালফ ইনফ্লুয়েন্সার্স ফোরামের এক অধিবেশনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস অভিযোগ করেছেন, ইরানের হামলার মুখে আরব ও উপসাগরীয় দেশগুলো তাদের পর্যাপ্ত রাজনৈতিক ও সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তার মতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের অবস্থান ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে পৌঁছেছে। তার পরদিনই এমন সিদ্ধান্ত নিল দেশটি। আমিরাতের এই পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট এবং এই জোটের প্রভাবশালী দেশ সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে আমিরাতের সিদ্ধান্ত নিল যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো। ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়, যা পুরো বিশ্ববাজারকে অস্থির করে ফেলছে। এদিকে ওপেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংস্থাটি তেলের দাম বাড়িয়ে বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্লেষকদের মতে ওপেক ও ওপেক প্লাস থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া জোটের ঐক্যে ফাটল ধরাতে পারে এবং বৈশ্বিক তেলের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। তরিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। চট্টগ্রামে বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20, কিন্তু বৈরী আবহাওয়ায় ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচের আগের দিন বৃষ্টিতে অনুশীলন করতে পারেনি দুই দল। আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে সাগরিকায়। যদি এমনটা হয় তবে দ্বিতীয় ম্যাচ হবার সম্ভাবনা নেই বললেই চলে।
সকাল থেকেই চট্টগ্রামের আকাশ বেশ কালো। কিছুক্ষণ পরেই শুরু হলো অঝোর বৃষ্টি। আকাশে বজ্রপাতের গর্জন, মুষলধারে বৃষ্টির আগমন। এমন আবহাওয়া অনেকের মনেই আনন্দের জোয়ার বইয়ে দিলেও ক্রিকেটের জন্য তা মোটেও আশীর্বাদ নয়। এমন বৃষ্টি হলে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ম্যাচ মাঠে গড়াবে না, তা এক প্রকার নিশ্চিত। আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যাচ ডেতেও বজ্রপাত সহ বৃষ্টির শঙ্কা রয়েছে। যদি এমনটা হয় তবে দ্বিতীয় ম্যাচ হবার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এক্ষেত্রে খানিকটা সুবিধাই পাবে নিউজিল্যান্ড, এমন আশা করাই যায়, কারণ টাইগারদের ফর্ম আপাতত সেই কথাই বলছে। ঐচ্ছিক অনুশীলনে মাঠে আসেনি বাংলাদেশ, তবে নিউজিল্যান্ড মাঠে আসলেও বৃষ্টির কারণে তারা মূল মাঠে অনুশীলন করতে পারেনি। ইনডোরে খানিকটা অনুশীলন করে চলে গিয়েছে টিম হোটেলে। ঝড় ও বৃষ্টির কারণে সাগরিকার মাঠ হয়ে পড়েছিল নিষ্প্রাণ। মাঠকর্মীরা উইকেট ঢেকে রাখায় ছিলেন ব্যস্ত। অন্যদিকে তুমুল বৃষ্টিতে আউটফিল্ডে উঠেছে পানি, তবে একদিক দিয়ে ভালোই বলা চলে। বৃষ্টির পানিতে হয়তো খানিকটা পানির অভাব ঘুচবে সাগরিকায়, তবে ম্যাচ হবে কিনা তাই এখন বড় প্রশ্ন। মোহাম্মদ আদনান, দেশ টিভি, চট্টগ্রাম।